আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ১০ শ্রেণীর জমির নামজারি হবে না। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন এক তথ্য জানালো, ১০ শ্রেণীর জমির নামজারি আর হবে না। নামজারিতে নতুন বিপর্যয়, ১০ শ্রেণীর জমিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। তার মানে যে ১০ ধরনের জমির নামজারি করতে পারবেন না বা নামজারি হবে না, তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। নামজারিতে নতুন কিছু বিপর্যয়ের কথা ঘোষণা করেছে। এসব বিপর্যয়ের মধ্যে ১০ শ্রেণীর জমিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ নম্বর, দাগ নাম্বার ভুল। নামজারি প্রক্রিয়া শুরু করতে হলে জমির দাগ নাম্বার সঠিকভাবে থাকতে হবে। যদি আপনার জমির দাগ নাম্বারে দলিলে ভুল থাকে, তবে আপনার জমির নামজারি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এজন্য সংশোধিত দলিলের মাধ্যমে সঠিক দাগ নাম্বার প্রদান করতে হবে। যে সকল জমির দাগ নাম্বার ভুল রয়েছে, সেই সকল জমির নামজারি হবে না। ২ নম্বর, চৌহদিতে ভুল। যদি আপনার জমি স্থায়ী নকশায় কোনো ভুল থাকে, যেমন চৌহদি দেওয়া না থাকে, তবে সেটি নামজারিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই জমির দখলীয় নকশা সঠিকভাবে ঠিক করে জমির নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। দলিলে যদি চৌহদি না থাকে, তাহলে আপনি সেই জমির দলিল বা সেই জমির নামজারি করতে পারবেন না। ৩ নম্বর, ভোটার আইডিতে নামের অমিল। দলিল এবং ভোটার আইডির মধ্যে নামের অমিল থাকলে জমির নামজারি বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, জাতীয় পরিচয়পত্রের নাম রফিকুল ইসলাম আর দলিলে রবিউল ইসলাম থাকলে এই অমিলের কারণে জমির নামজারি আটকে যাবে। যদি আপনার জাতীয় পরিচয়পত্রে এক নাম এবং দলিলে আরেক নাম, তাহলে আপনি সেই দলিল নামজারি করতে পারবেন না। ৪ নম্বর, মালিকানা ধারাবাহিকতা। যদি জমির মালিকানা সঠিকভাবে ধারাবাহিক না থাকে, অর্থাৎ পূর্ববর্তী মালিকের থেকে বর্তমান মালিকের দলিলের মধ্যে সংযোগ না থাকে, তবে নামজারি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ানগুলোর মধ্যে মালিকানা সঠিকভাবে নিশ্চিত করা জরুরি। তো যদি আপনার পূর্ববর্তী মালিকের থেকে বর্তমান মালিকের দলিলের মধ্যে সংযোগ না থাকে, তাহলে আপনি জমির নামজারি করতে পারবেন না। ৫ নম্বর, খতিয়ান নাম্বারে অমিল। যদি জমির খতিয়ানের নাম্বার এবং দলিলে দেওয়া নাম্বার না মিলে, তবে নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে জমির খতিয়ানের সঠিক নাম্বার অনুযায়ী দলিল সংশোধন করতে হবে। জমির দলিলের খতিয়ান নাম্বার এবং দলিলে দেওয়া নাম্বার যদি মিলে না থাকে, জমির খতিয়ান নাম্বার এবং দলিলের নাম্বার যদি না মিলে, তাহলে আপনি সেই জমির নামজারি করতে পারবেন না। ৬ নম্বর, পূর্বে অন্যের নামে নামজারি। যদি জমির মালিকানার পরবর্তীতে জানা যায় যে পূর্বে ওই জমিটি অন্য কারো নামে নামজারি হয়ে গেছে, তবে সেই জমির নামজারি বাতিল হবে। এটি সাধারণত যৌথ সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ঘটে থাকে। ৭ নম্বর, অর্পিত সম্পত্তি। যে জমি সরকারের অধীনে অর্পিত হয়েছে, সেই জমির নামজারি করা যাবে না। যদি কেউ অর্পিত জমির সঙ্গে সংযুক্ত জমি নামজারির জন্য আবেদন করে, তবে সেক্ষেত্রে জমির মালিকানা এবং অর্পিত জমির সীমানা আলাদা করা হবে। ৮ নম্বর, খাস জমি। সরকারি খাস জমি, যেমন ১ নম্বর খাস খতিয়ান, কোনো অবস্থাতেই নামজারি করা যাবে না। এ ধরনের জমির মালিকানা সরকারি খাতেই থাকবে। খাস জমি কখনো জমির নামজারি করতে পারবেন না। ৯ নম্বর, নদী ভাঙ্গনের জমি। চর এলাকায় বা নদী ভাঙ্গনের কারণে চর জমি সরকারি খাস খতিয়ান চলে গেলে সেই জমি নামজারি করা যাবে না। বিশেষত নদী ভাঙ্গনের কারণে স্থানান্তরিত জমি এই নিষেধাজ্ঞায় পড়বে। তাই নদী ভাঙ্গনে যে সকল জমি রয়েছে, সে সকল জমি নামজারি করতে পারবেন না। ১০ নম্বর, অংশের চেয়ে বেশি জমি বিক্রি। যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য জমির চেয়ে বেশি জমি বিক্রি করে, যেমন এক ব্যক্তি ৫% জমি পেয়েছে কিন্তু ২০% বিক্রি করে দিয়েছে, তাহলে ওই জমির নামজারি বাতিল হয়ে যাবে। এই ১০ শ্রেণীর জমিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে জমির মালিকদের আইনগত সমস্যা এবং জটিলতা এড়ানো যায়। জমির মালিকদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা এবং যদি কোনো ভুল বা সমস্যা থাকে, তা সংশোধন করে জমির নামজারি প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। এই ১০ ধরনের জমির নামজারির আবেদন বাতিল হয়ে যাবে বা এই ১০ ধরনের জমির নামজারি করতে পারবেন না। ভূমি মন্ত্রণালয় এবং এসিল্যান্ড অফিসের নির্দেশনা অনুযায়ী এই পরিবর্তনগুলো কার্যকর হবে এবং এর মাধ্যমে জমির মালিকানা সম্পর্কিত সমস্যার সমাধান করা সম্ভব হবে।